গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বাঙালির প্রথম জনপ্রিয় গোয়েন্দার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাহিত্যিকের কলমে তার জন্ম নয়। প্রিয়নাথ বাস্তবিকই ছিলেন গোয়েন্দা, তবে ফেলুদা ব্যোমকেশদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর নন, সরকারি গোয়েন্দা। আজ থেকে প্রায় ১১.৫ বছর আগে তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ৩৩ বছর চাকরি করার সুবাদে যে সমস্ত বিস্ময়কর রহস্যের উদ্ঘাটন করেছিলেন তাই তিনি লিপিবদ্ধ করেছেন অসামান্য ভঙ্গিতে। সে অর্থে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ই ছিলেন প্রথম বাংলা গোয়েন্দা সাহিত্যের স্রষ্টা। পরিবেশনার স্বার্থে গল্পের ভাষা, ভঙ্গি এবং সামগ্রিকতায় কিঞ্চিত পরিবর্তন করে নেওয়া হয়েছে। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়, শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়, আবহ শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প লম্বা চুলের রহস্য। মেছুয়া বাজার স্ট্রিটের পাশের স্কোয়ারটি এখন স্কুল কলেজের ছেলেদের খেলার জায়গা। জায়গাটির নাম এখনও দিঘি পাড় বলেই পরিচিত। আমি যে সময়ের কথা বলছি সে সময় ওখানে একটা প্রকাণ্ড দিঘি ছিল। ওই দিঘির পাড় ঘেঁষে ছিল মুসলমানদের বসবাস, তবে কোনো ভদ্র মুসলমানকে আমি ওখানে বাস করতে দেখিনি। অধিকাংশই ছিল চোর, জোচ্চোর, বদমায়েশ। এই দিঘির জল ছিল খুব গভীর। দিঘির পশ্চিম দিকে একটা আধশোয়া বিশাল অশ্বত্থ গাছ জলের ওপর ঝুঁকে থাকত। বর্ষাকালে তার দু একটি শাখা জলে ডুবে থাকত। একদিন সকালে খবর এলো ওই দিঘির জলের মধ্যে একটা মানুষের মাথা দেখা যাচ্ছে। খবর পেয়ে সেখানে গিয়ে হাজির হলাম। দেখলাম যাকে বলে আলুলায়িত কেশযুক্ত একটি মাথা জলে ডুবে থাকা অশ্বত্থ গাছের একটা শাখার কাছে আটকে আছে। আমি হেলে পড়া অশ্বত্থ গাছটার ডালের ওপর উঠে যতদূর সম্ভব ওই মাথাটার কাছে যাওয়ার চেষ্টা করলাম। কাছাকাছি গিয়ে দেখলাম মাথাটার উপর ১-১.৫ ফুটের মতো জল থাকলেও ওই জায়গাটা জলের গভীরতা অনেকখানি। মাথার চুল যেহেতু এতটা লম্বা, তাই অনুমান করলাম কোনো স্ত্রীলোকের মৃতদেহই হবে। মনে হলো এখানকারই কোনো স্ত্রীলোক বোধহয় জলে ডুবে মারা গেছে। দেহ জল থেকে তুললেই তার পরিচয় জানা যাবে, সুতরাং সেই ব্যবস্থাই করলাম। ডোমকে খবর দেওয়া হলো। সে এসে অশ্বত্থ গাছ বেয়ে মাথাটার কাছে পৌঁছে জলে হাত ডুবিয়ে দেহটা ধরবার চেষ্টা করল, কিন্তু মাথায় হাত ছুঁয়েই ডোম বলল, কি সর্বনাশ, এ তো দেখছি শুধু মাথাটাই, বডি তো নেই। তার মানে যা ভেবেছিলাম তা নয়, অর্থাৎ জলে ডুবে মৃত্যুর ঘটনা নয়। এ মামলা খুনের মামলা। ডোম দিঘি থেকে শরীর বিচ্ছিন্ন মাথাটা তুলে
পাড়ে রাখল। দেখলাম সেটা প্রকৃতই কোনো স্ত্রী লোকেরই মস্তক। কোনো ধারালো অস্ত্র দিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। মুখের বেশ কয়েকটা জায়গায় এমনভাবে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে যে এই মুখ দেখে সহজে কেউ চিনতে পারবে না এ কার মুখ। তবুও অনুমান করা যায় যে এই স্ত্রীলোক কোনো দরিদ্র ঘরের মেয়ে বা বউ নয় এবং বিশেষ রূপবতী ছিল বলেই মনে হচ্ছে। মাথার চুল কুচকুচে কালো, ঘন এবং দীর্ঘ। এত লম্বা চুল সচরাচর দেখা যায় না। গোটা দুয়েক ইটের সঙ্গে এই চুলেরই খানিকটা অংশ জড়িয়ে বেঁধে মাথাটা ডুবিয়ে রাখবার চেষ্টা করা হয়েছিল। মাথাটা পাওয়ার পর মনে হলো বাকি দেহটাও নিশ্চয়ই এই দিঘির জলেই পাওয়া যাবে। সুতরাং দিঘির জলে অনুসন্ধান চালানোর জন্য কয়েকজন জেলেকে ডেকে আনা হলো। বড় বড় জাল নিয়ে তারা জলে নেমে গেল। বহু পুরনো দিঘি, ভালো করে সংস্কারও করা হয় না, ফলে দিঘির জল নানা রকম ঝোপ জঙ্গলে পূর্ণ ছিল। তারই মধ্যে জেলেরা তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে গেল, কিন্তু সারাদিন ধরে জাল ফেলেও মৃতদেহের কোনো সন্ধান পাওয়া গেল না। এদিকে আমরা যে স্ত্রীলোকের মস্তকটি পেয়েছি সেটা দেখে কারো সাধ্য ছিল না যে চিনতে পারে। অনেকেই ওই ছিন্ন মুন্ড দর্শন করল, কিন্তু কেউই চিনতে এমনকি অনুমান করতেও পারল না যে ওটা কার মাথা হতে পারে। আমার মনে হলো এখন একমাত্র ভরসা ওই দীর্ঘ চুল। বড় সাহেব সব শুনে আমাদের জিজ্ঞাসা করলেন, তাহলে এখন কি করা কর্তব্য বলে তোমাদের বিবেচনা হয়? আমি বললাম, স্যার, মৃত মহিলার ওই লম্বা চুলই এখন একমাত্র আইডেন্টিফিকেশন। মহিলা সুন্দরী এবং তার লম্বা চুল, এই মর্মে বর্ণনা দিয়ে যদি একটা বিজ্ঞাপন ছাপানো যায় তো। বড় সাহেব আমার অভিপ্রায়টি বুঝে নিয়ে বললেন, বুঝেছি। কোনো বাড়ি থেকে যদি দীর্ঘকেশী কোনো সুন্দরী মহিলা নিরুদ্দেশ হয়ে থাকে, কিংবা বাড়ির থেকে বেরিয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকে, তাহলে সেই বাড়ির লোকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ স্যার, এক্ষেত্রে তদন্তের একটা রাস্তা অন্তত পেয়ে যাব আমরা। ঘণ্টাখানেকের মধ্যেই ওই মুখ এবং তার ঘোর কৃষ্ণবর্ণ সুদীর্ঘ কেশরাশির বর্ণনাযুক্ত বিজ্ঞাপন ছেপে শহর এবং শহরতলির প্রত্যেক থানায় পাঠিয়ে দেওয়া হলো। বলে দেওয়া হলো ঢেরা পিটিয়ে এই খবর প্রত্যেক রাস্তায় রাস্তায় এবং গলিতে গলিতে এমনভাবে প্রচার করে দিতে হবে যেন বিষয়টি কারো জানতে বাকি না থাকে। বড় সাহেবের এই আদেশ বেরোবার পর 2-3 ঘন্টার মধ্যেই দিঘি থেকে দীর্ঘ কেশযুক্ত মুন্ড পাওয়ার ঘটনাটি শহরে এবং শহরতলির সকলেই জেনে গেল। সংবাদটি প্রচারিত হবার পরদিনই একে একে 3টি এবং তার পরদিন 2টি, মোট 5টি নিরুদ্দেশ সংবাদ পাওয়া গেল। ডাক্তার সাহেব স্পিরিট এবং অন্যান্য কিছু রাসায়নিকের সাহায্যে ওই বিচ্ছিন্ন মস্তকটি অন্তত কিছুদিন যাতে সংরক্ষণ করে রাখা যায় সেই চেষ্টা করে যাচ্ছিলেন। ফলে নিরুদ্দেশ সংবাদ যারা জানলেন সেই 5 জনের প্রত্যেককেই মাথাটি দেখানো সম্ভব হল, কিন্তু ঠিকমতো শনাক্ত করতে পারলেন না কেউই। এদের মধ্যে কেউ বললেন, দেখুন, আমি যে মহিলাটির নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা বলছি তার মাথার চুলও খানিকটা একই রকমই। এখন আপনাদের কর্তব্য এই নিরুদ্দেশ হয়ে যাওয়া মেয়েগুলির একটু খোঁজ খবর করা। সুতরাং এই 5 জন নিরুদ্দেশ হয়ে যাওয়া মহিলার অনুসন্ধান শুরু হলো। এরপর যা ঘটতে লাগলো তা হলো, যে সমস্ত মহিলা তাদের বাবার বাড়ি অথবা স্বামীর ঘর ছেড়ে অন্য পুরুষদের সঙ্গে পালিয়ে গিয়ে অজ্ঞাত বাস করছেন, তাদের বাড়ির লোকেরাও একে একে নিরুদ্দেশ সংবাদ নিয়ে আসতে লাগলো এবং প্রত্যেকেই দাবি করল যে তাদের বাড়ির নিরুদ্দেশ হয়ে যাওয়া মেয়েটির চুল লম্বা।
এই ধরনের প্রায় ৩০-৪০টি নিরুদ্দেশের সংবাদ এসে পৌঁছল বিভিন্ন থানায়। সেই সমস্ত সংবাদ অনুযায়ী খোঁজ নিয়ে দেখা গেল নিরুদ্দিষ্ট মহিলাদের কারোর চুলই আমরা যেমন খোঁজ করছি তেমন নয়। এবং এটাও বোঝা গেল যে এতদিন যে সমস্ত পরিবার নিজেরাই খোঁজখবর করে কোনো সন্ধান করতে পারেনি, তারা এখন সুযোগ বুঝে পুলিশের সাহায্যে নিরুদ্দিষ্টের সন্ধান পেতে চাইছে। ফলে আমাদের কাজ গেল বেড়ে, এবং বর্তমান মামলার সঙ্গে এই সমস্ত নিরুদ্দেশ হয়ে যাওয়া স্ত্রী লোকেদের কোনোই সম্পর্ক নেই। বুঝতে পারলাম আমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বড় সাহেব বললেন, শোনো মুখার্জি, নিহত মহিলাটি যদি তার পরিবারের হাতেই হত হয়ে থাকে, তাহলে সে খবর তারা যেচে এসে আমাদের জানাবে না। আর মহিলাটি যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের হয়ে থাকে, সেক্ষেত্রে তার স্বেচ্ছায় নিরুদ্দেশ হওয়ার সম্ভাবনাও খুব কম। তুমি অন্য কোনো নিরুদ্দেশ মহিলাদের অনুসন্ধান ছেড়ে শুধুমাত্র এই মামলাটাতেই মনোনিবেশ করো। হ্যাঁ স্যার, তাই করছে। বড় সাহেবকে বললাম বটে, কিন্তু কোন পথে কিভাবে এগোবো তা কিছুই ঠিক করে উঠতে পারলাম না। দিঘির জলে যেদিন মাথাটা ভেসে উঠেছিল, তার ঠিক 5 দিন পর সকালে খবর পেলাম যে ওই দিঘিতেই আর কি একটা যেন ভেসে উঠেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হলাম। দেখলাম পাড় থেকে প্রায় 50 ফুট দূরে জলের মধ্যে কি যেন একটা দেখা যাচ্ছে, কিন্তু সেটা যে কি তা অনুমান করতে পারলাম না। একটা জিনিস প্রায় সর্বত্রই ঘটে থাকে, কোনো জায়গায় কোনো বিশেষ উপলক্ষে পুলিশ এসে হাজির হলে তাকে ঘিরে জনতার ভিড় জমে যায়। এখানেও আমি এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ভিড় জমতে শুরু করল। ধীরে ধীরে প্রায় 100 লোকের ভিড় জমে গেল। নারী, পুরুষ, বাচ্চা, বুড়ো, শিক্ষিত, অশিক্ষিত নানান শ্রেণীর লোক এসে জুটে গেল। তারা সকলেই লক্ষ্য করল দিঘির জলে কিছু একটা ভাসছে, কিন্তু সেটা কি হতে পারে সেই নিয়েই নানানজন নানা মত প্রকাশ করতে লাগল, কিন্তু কারোর সঙ্গে কেউই সহমত হতে পারল না, বা জোর দিয়ে কেউ কিছু বলতেও পারল না। আমি যখন তাদের উদ্দেশ্যে গলা তুলে বললাম, তোমাদের মধ্যে কেউ কি পারবে সাঁতার কেটে কাছে গিয়ে দেখে আসতে? কার সাহস আছে? 2 মুসলমান ছোকরা এগিয়ে এসে বলল, বললি আমরা গিয়ে দেখে আসতে পারি। তোমরা সাঁতার জানো? কি যা বলেন দালাগো বাবু, একবার হুকুম দিয়ে দেখুন না। বেশ, তাহলে যাও, গিয়ে দেখে এসো। তারা 2 জলে নেমে সাঁতার কেটে সেই দিকে এগোতে লাগল। ভিড়ের জনতা গভীর কৌতূহল নিয়ে তাদের দিকে তাকিয়ে রইল। আমি জুতো খুলে প্রয়োজনে যাতে তৎক্ষণাৎ নেমে যেতে পারি তার জন্য প্রস্তুত হয়েই রইলাম, কিন্তু ছেলে দুটি ভাসমান বস্তুটার কাছাকাছি না গিয়েই ফুট 10 আগে থেকেই ফিরতে শুরু করল। পাড়ে উঠে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভালেন্টাইন ফিরে এলুম দারোগা বাবু, কাছে যেতে আর সাহস হলো নি। কেন, কি দেখলে? কি ভালো করে বুঝতে পারিনি, মনে হলো যেন হাত পা নাড়িয়ে আমাদের ধরতে আসছে, দেখি তো বুকুরি গেল। এই অবস্থায় কি করা উচিত সেটাই ভাবতে লাগলাম। প্রথমে মনে করেছিলাম যার মাথাটা পাওয়া গেছিল এটা বোধহয় তারই দেহ, কোনোভাবে পাঁকে আটকে ছিল। সেদিন জেলেদের নাড়াচাড়াতে আলগা হয়ে গিয়েছিল, আজ ভেসে উঠেছে। কিন্তু এই ছেলে দুটো যা বলছে তা শুনে আমি খানিকটা বিভ্রান্তই হয়ে পড়লাম। আবার এটাও মনে হলো যে জলের নাড়া খেয়ে ভাসমান দেহটাও নড়ে ওঠায় ছেলে দুটো হয়তো অকারণেই ভয় পেয়েছে। অজানা বস্তু থেকে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যাই হোক, 2 ডুবুরি ডেকে আনার জন্য একজনকে পাঠিয়ে দিলাম। আমি দিঘির পাড়েই অপেক্ষা করতে লাগলাম। জনতার ভিড়ও একটুও কমল না, বরং আরও বাড়তে লাগলো এবং নানা কল্পনায় মশগুল হয়ে রইল।
প্রায় ঘন্টা দুয়েক পর ডুবুরিরা এসে পৌঁছল। ভাসমান বস্তুটা তাদের দেখিয়ে বললাম, ওটা যে কি হতে পারে তা তো এখান থেকে বুঝে ওঠা সম্ভব হচ্ছে না। তোমরা গিয়ে দেখো ওটাকে পাড়ে নিয়ে আসা সম্ভব হয় কিনা। যেভাবে হোক আনার চেষ্টা করো। আমার নির্দেশ মতো ডুবুরি দুজন সাঁতরে সেখানে চলে গিয়ে ডুব দিল। প্রায় মিনিট 5 তাদের আর দেখতে পেলাম না। জলের তলায় তারা যে কি করছে তাও বুঝতে পারলাম না। মিনিট 5 পর তারা পাড়ের কাছাকাছি এসে জল থেকে উঠে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গেই সেখানকার জল কাদায় ঘুলিয়ে উঠল। ফলে জলের ভেতর কি আছে তা বোঝা গেল না। আমি জিজ্ঞাসা করলাম, আনতে পেরেছ? পেরেছি। কি ছিল? বোধহয় ডেড বডি। তাহলে ভাসিয়ে আনলে না কেন? চেষ্টা করেছিলাম কিন্তু ভাসানো গেল না। কেন? বোধহয় ওই ভারী কিছু দিয়ে বাঁধা আছে। সব শুদ্ধ পাড়ে তোলা যাবে? দাঁড়ান, চেষ্টা করে দেখি তোলা যায় কিনা। ডুবুরিরা অনেক চেষ্টা করে বহু কষ্টে দেহটা সব সমেত জল থেকে পাড়ে তুলে দিল। দেখলাম দেহটি স্ত্রী লোকের, মুন্ডহীন ধর। দেহের সঙ্গে 4টে জল ভর্তি বড় বড় কলসি দড়ি দিয়ে বাঁধা আছে। দেহটা একেবারেই গলে পচে গেছে। মুহূর্তের মধ্যে এমন দুর্গন্ধ ছড়িয়ে পড়ল যে সেখানে দাঁড়ানো দায়। প্রথমে এই দিঘি থেকেই দেহবিহীন স্ত্রীলোকের মুন্ড পাওয়া গিয়েছিল। এখন মুন্ডহীন স্ত্রীলোকের দেহ পাওয়া গেল। বুঝতে কোনো অসুবিধা হলো না যে যার মুন্ড পেয়েছিলাম এ দেহ তারই। সুতরাং এ সম্বন্ধে নতুন করে আর আমাকে কোনো অনুসন্ধান করতে হলো না। এদিকে খবর পেয়ে বড় সাহেব স্বয়ং ঘটনাস্থলে এসে হাজির হলেন। দেহটি দেখেই বললেন, দেহটি এভাবে বিবস্ত্র অবস্থায় রেখেছো কেন? এই অবস্থাতেই দেহটা পাওয়া গেছে। আমি ইতিমধ্যে একজনকে বস্ত্র আনতে পাঠিয়েছি, সে এখনই চলে আসবে। আগে যে দীর্ঘকেশীর মস্তক পাওয়া গিয়েছিল, এর দেহটা কি তারই বলে মনে হয়? সে বিষয়ে কোনো সন্দেহ নেই স্যার। দেহের সঙ্গে এগুলো বেঁধে রাখার কারণ? এই কলসিগুলোতে জল ভর্তি করে ডুবিয়ে দেওয়া হয়েছিল যাতে দেহটা ভেসে না ওঠে। এই কাজ একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়, নিশ্চয়ই একাধিক ব্যক্তি ছিল। হ্যাঁ স্যার, কম করে 2-3 জন ছিল বলেই মনে হয়। দড়িগুলো পরীক্ষা করেছো? কি মনে হয়? বাজারে যে ধরনের দড়ি সাধারণত পাওয়া যায় এগুলো সেরকমই, তবে নতুন দড়ি বলেই মনে হয়। কলসিগুলো বাঁধার জন্যই নতুন কেনা হয়েছে। অনেকটা দড়ি একসঙ্গে কেনা হয়েছে। এই বিষয়ে একটা খোঁজ নেওয়া দরকার। হ্যাঁ স্যার, অবশ্যই খোঁজ নিতে হবে। এই রকম কিছু কথাবার্তার পর বড় সাহেব চলে গেলেন। আমিও মৃতদেহ স্থানান্তরিত করে দড়ি এবং কলসির সূত্র ধরে কিভাবে এগোবো সেটাই ভাবতে লাগলাম। কোনো মৃতদেহ পাওয়া গেলে সে দেহ কার তা জানতে না পারলে খুনের মোকদ্দমার কিনারা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সেই কারণেই মৃতার পরিচয় জানবার জন্য একদিন সবাই মিলে চেষ্টা চালানো হলো, কিন্তু আমাদের সে চেষ্টা বিফলে গেছে। নিহত দীর্ঘকেশী স্ত্রীলোকটি যে কে তা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। কলকাতার ক্যানিং স্ট্রিট প্রায় সকলেই জানেন। ব্যবসা বাণিজ্যের জন্য জায়গাটা প্রসিদ্ধ। রাস্তার দুধারে সারি সারি দোকান। ভোর থেকে রাত্রি 9টা-10টা পর্যন্ত এই সব দোকানে যেমন কেনাবেচার বিরাম নেই, তেমনি লোকজন যাতায়াতেরও কোনো কমতি নেই। দোকানগুলো দেখলে নিতান্ত সাধারণ দোকান বলেই মনে হতে পারে, কিন্তু যারা এখানকার খবর রাখেন তারা জানেন এই সব দোকানের মূলধন নেহাত কম নয়। এমন কোনো দ্রব্য নেই যা এখানে পাওয়া যাবে না, এবং যত পরিমাণ চাওয়া যাবে প্রায় তত পরিমাণই পাওয়া যাবে। এদের যোগানের কোনো অভাব হয় না। এখানকার প্রত্যেক দোকানদারেরই দোকানের কাছাকাছি কোনো গলির ভেতরে 2-4টে করে গুদাম ঘর আছে। এই ক্যানিং স্ট্রিটেই আমার এক বন্ধুর দোকান। অবসর পেলে গল্প করতে অথবা কাজের প্রয়োজনেও আমি মাঝে মধ্যে তার কাছে গিয়ে বসতাম।
তার সঙ্গে গল্প করে আর বেচাকেনা দেখতে দেখতেই 2-1 ঘন্টা সময় পার হয়ে যেত। দীর্ঘকেশীর দেহ দিঘি থেকে আবিষ্কৃত হওয়ার 3 দিন পর ক্যানিং স্ট্রিট দিয়ে ফিরছিলাম। ভাবলাম বন্ধুর দোকানে একবার ঢু মেরে যাই। তিনি দোকানেই ছিলেন। গল্প করতে করতে বেলা প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় দোকানের সামনে রাস্তার ঠিক উল্টো দিকের একটা দোতলা বাড়ির ছাদের ওপর আমার দৃষ্টি আটকে গেল। দেখলাম ছাদের ওপর 2জন স্ত্রীলোক হেঁটে বেড়াচ্ছে। একজন বেশ বয়স্কা, বয়স আন্দাজ 50-55 তো হবেই, আর একজন অল্প বয়সী, 16-17 বছরের বেশি হবে না। এদের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হবার কারণ দুজনেই দীর্ঘকেশী। মাথার চুল প্রায় পায়ের গোড়ালি পর্যন্ত নেমে এসেছে। আমরা এতদিন ধরে যে দীর্ঘকেশী স্ত্রীলোকের পরিচয় অনুসন্ধান করে বেড়াচ্ছি, তার চুলও হুবহু এই রকমই, এবং দেখতেও যেন অনেকটা এই রকমই। দূর থেকে অন্তত খানিকটা তেমনই মনে হচ্ছে। তাহলে কি নিহত স্ত্রীলোকটির সাথে এদের কোনো সম্পর্ক আছে? এই 2জন মহিলার চুলের গড়ন একই রকম। এদের বংশই বোধহয় এই রকম দীর্ঘকেশী। মৃতা মহিলাটিও এদেরই কেউ নয় তো? ঠিক করলাম, প্রশ্নগুলো যখন মনের ভেতর উঁকি মারতে শুরু করেছে, তখন এদের সম্বন্ধে আর একটু ভালো করে খোঁজ খবর না নিয়ে এখান থেকে যাব না। বন্ধুকে বললাম, ওই ছাদের দিকে তাকিয়ে দেখো, মহিলাদের অমন লম্বা চুল কখনো দেখেছ? বন্ধু বললেন, কেন দেখব না, রোজই তো দেখছি। কেন, তুমি ওদের আগে কখনো দেখোনি? না তো, দেখলে আর বলবো কেন। তুমি তো মাঝে মধ্যেই আসো, ওরাও তো প্রায় প্রতিদিনই ছাদে হাওয়া খেতে ওঠে। তো তোমার চোখে কোনোদিন পড়েনি? না, আজই প্রথম দেখলাম। তুমি ওদের চেনো? চিনি বই কি। কিভাবে চেনো? আমার কতগুলো গুদাম আছে তুমি জানো? গুদাম আছে সেটা জানি, কিন্তু কতগুলো আছে তা জানি না। কোথায় আছে জানো? তা তো জানি না, তবে নিশ্চয়ই দোকানের কাছাকাছি কোথাও হবে। যে বাড়ির ছাদে লম্বা চুলের মহিলা দেখে মোহিত হয়ে পড়েছ, ওই বাড়িটাও আমারই গোডাউন। গোডাউনে মানুষ এলো কোথা থেকে? ওই বাড়িটার একতলার ঘরগুলো আমার গুদাম ঘর। ওরা থাকে দোতলায়। একতলার সাথে দোতলার কোনো যোগাযোগ নেই। তার মানে ওই বাড়িতে তোমাকে সবসময় যেতে হয়? হ্যাঁ, দরকার পড়লে যাই। ওখানে আমার একজন গুদাম সরকার আছে, তবুও দিনের মধ্যে 3-4 বার তো যেতেই হয়। তাহলে ওদের সঙ্গে তোমার নিশ্চয়ই আলাপ পরিচয় আছে? বন্ধুত্ব আছে। ওরা জাতিতে কি? সম্বন্ধ করতে চাইছো নাকি? হ্যাঁ, ব্রাহ্মণের সঙ্গে ইহুদিদের সম্বন্ধ কি হয়? ওরা কি ইহুদি? হ্যাঁ, চলবে। এই বাড়িতে ওরা কতদিন আছে? বহুকাল আছে, বোধহয় 20 বছরের কম হবে না। ওরা করেটা কি? এটা একটা কঠিন প্রশ্ন। বসবাস করে তো গৃহস্থের মতোই, অথচ বেশ্যাবৃত্তি করতে সংকোচ করে না। মানে অর্ধবেশ্যাই বলা যায়। এই বাড়িতে ওরা কজন থাকে? পুরুষদের মধ্যে একজন বৃদ্ধ ইহুদি, আর ওই যে প্রবীণা স্ত্রীলোকটিকে দেখেছ, এ হলো তার স্ত্রী। যদিও আমার তা ঠিক মনে হয় না, কারণ অন্য পুরুষদের সঙ্গে ওই স্ত্রীলোকটিকে ওই ইহুদির সামনেই আমি আমোদ প্রমোদ করতে দেখেছি। আর ওই অল্প বয়সী মেয়েটিকে? ওই প্রবীণার কন্যা। ওর কয় মেয়ে? আমি 2জনকে দেখেছি। আর এক মেয়ে কি এখানেই থাকে? না, এখানে থাকে না, মাঝে মাঝে আসে। তুমি শেষ কবে তাকে এখানে দেখেছ? দিন 15 আগেই একবার দেখেছি। সে থাকে কোথায়? শুনেছি কলুটলায়। সেখানে কার কাছে থাকে? তার কি বিয়ে হয়ে গেছে? এদের আবার বিয়ে? শুনেছি কলুটলায় একজন চামড়ার মহাজন তাকে রেখেছে, তার সঙ্গেই সে সেখানে থাকে। সেই মহাজনও কি ইহুদি? না না, মুসলমান বলেই শুনেছি, তবে তাকে আমি কোনোদিন দেখিনি। আচ্ছা, সেই মহিলাকে তো তুমি দেখেছ? হ্যাঁ, অনেকবারই দেখেছি। তাকে দেখতে কেমন? বেশ সুশ্রী। এই বোনের মতোই? আমার তো মনে হয় এর থেকে তাকেই দেখতে বেশি সুন্দর। সের থেকে বড় না ছোট? সে বড়, এ ছোট। তার মাথার চুলও কি এরকমই লম্বা? হ্যাঁ, এদের 3জনের মাথার চুলেরই একই রকম বাহার।
এরকম লম্বা চুল তুমি আর কোনো মহিলার মাথায় দেখেছ? আমি অনেক জাতের স্ত্রীলোকই দেখেছি। হিসেব মতো প্রায় ইহুদি পাড়ার মধ্যেই আমি থাকি, কিন্তু এই তিনজন ছাড়া আর কোনো স্ত্রীলোকের মাথায় আমি এরকম চুল দেখিনি। যে মুসলমান চামড়াওয়ালার কাছে এদের বড় মেয়েটি থাকে, তার বাড়ির ঠিকানা কে জানে বলতে পারো? এরাই জানবে। ওই বৃদ্ধ ইহুদি তোমার পরিচিত বললে তো? হ্যাঁ, খুবই পরিচিত। হিসেব মতো আমি ওদের বাড়িওয়ালা। তোমার তো নিচতলার গুদামগুলো ভাড়া নেওয়া, ওদের বাড়িওয়ালা তুমি কিভাবে হলে? ওই পুরো বাড়িটাই আমার ভাড়া নেওয়া। ওই ইহুদিরা দোতলাটা আমার কাছ থেকেই ভাড়া নিয়েছে, ওরা আমাকেই ভাড়া দেয়। বুঝলাম। তার মানে তুমি কিছু বললে ওই বৃদ্ধ নিশ্চয়ই শুনবে। হ্যাঁ, আমার তো তাই ধারণা। কিন্তু তুমি ঠিক কি চাইছো বলো তো? সে যদি একবার কলুটোলায় গিয়ে দেখে আসে যে তার মেয়ে সেখানে আছে কিনা, আর যদি সেখানে না থাকে তাহলে যেন জেনে আসে যে সে এখন কোথায় আছে। ই আর কি এমন কঠিন কাজ? বৃদ্ধ যদি এখন বাড়িতে থাকে তাহলে আমি এখনই তাকে কলুটোলায় পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আমি একটা কথা জানতে চাই। কি কথা? ওই মেয়েটি সম্পর্কে তুমি এত খোঁজ খবর নিতে চাইছো কেন? বিশেষ একটা প্রয়োজন আছে বলেই তো খোঁজ নিতে চাইছি। আগে খবরটা জেনে আসুক, তারপর বলছি। আমার কথা শুনে বন্ধু আর এক কর্মচারীকে পাঠিয়ে বৃদ্ধকে দোকানে ডেকে আনালেন। বৃদ্ধ আমাদের সামনে এসে বন্ধুকে বললেন, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ। কি দরকার বলুন? আপনার বড় কন্যাটিকে অনেকদিন দেখিনি, তিনি এখন কোথায়? কলুটোলায়। আপনার সঙ্গে তার কবে দেখা হয়েছিল? দিন 15 আগে তো সে এখানে এসেছিল। তার সঙ্গে একটু দেখা করবার প্রয়োজন। আপনি কি কলুটোলায় গিয়ে একটু খবর দিতে পারবেন? আসলে আমি তার বাড়িটা ঠিক চিনি না, তাহলে আর আপনাকে কষ্ট দিতাম না। না না, কষ্টের কি আছে, এ তো সামান্য ব্যাপার। আমি এখনই যাচ্ছি। আর যদি তিনি সেখানে না থাকেন তাহলে কোথায় আছেন একটু জেনে আসবেন। না না, কোথায় আর যাবে, বাড়িতেই থাকবে। আমি এখনই যাচ্ছি, তাকে সঙ্গে করে এখানে নিয়ে আসছি। এই বলে বৃদ্ধ কলুটোলার দিকে হাঁটা লাগালেন। মুরগিহাটা থেকে কলুটোলা খুব একটা দূর নয়, সুতরাং বৃদ্ধের ফিরে আসার অপেক্ষায় আমি বন্ধুর দোকানেই বসে রইলাম। বন্ধু আবার জিজ্ঞাসা করলেন, ওই ইহুদি মহিলার জন্য এত অনুসন্ধান করছো কেন বলো তো? দিঘিপাড়ায় যে একটি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেছে তুমি শুনেছ? শুনেছি। যে দুজন মহিলা তোমার ওই বাড়ির ছাদের ওপর বেড়াচ্ছিলেন, তাদের মাথার চুলের সঙ্গে ওই মৃত মহিলার চুলের অদ্ভুত রকমের একটা সাদৃশ্য আছে। সেই কারণেই বুঝেছি। এতক্ষণে তোমার উদ্দেশ্যটা পরিষ্কার হলো। আমি ভাবলাম বুঝি কেশবতী কন্যাটির রূপে মুগ্ধ হয়ে পড়েছি। সে পদার্থ যে তুমি নও তা আমি জানি। প্রায় ঘণ্টাখানেক বসে থাকার পর সেই বৃদ্ধ ইহুদি একাই ফিরে এলেন। তাকে দেখে আমার বন্ধু জিজ্ঞাসা করলেন, এত তাড়াতাড়ি ফিরে এলেন? হ্যাঁ মশাই। কন্যার সঙ্গে দেখা হয়েছে? না। কেন, তিনি বাড়িতে নেই? না। কোথায় গেছেন? তা কেউ বলতে পারলো না। এ আবার কি কথা, বলতে পারলো না মানে? কিছুই বুঝতে পারছি না। যিনি আপনার মেয়েকে রেখেছিলেন, সেই চামড়া ব্যবসায়ী, তার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। তিনি কি বললেন? তার কথা শুনে তো আমি চিন্তায় পড়ে গেছি। ভালো মন্দ কিছুই বুঝে উঠতে পারছি না। কেন, তিনি কি বলছেন? তিনি বললেন যে কদিন আগে নাকি তার সঙ্গে ঝগড়া করে রাতের বেলায় আমার মেয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তিনি ভেবেছিলেন যে আমার কাছে এসেছে, রাগের মাথায় তিনিও আর কোনো খোঁজ খবর করেননি। রাতের বেলায় বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল, খবরটা তো আপনাকে তার দেওয়া উচিত ছিল। উচিত ছিল বই কি, কিন্তু দেয়নি তো খবর। তাহলে সে এখন গেল কোথায়? কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি একটু অপেক্ষা করুন, আমি স্ত্রীকে খবরটা একবার দিয়ে আসি, বুঝলেন? এই বলে বৃদ্ধ দ্রুত রাস্তা পেরিয়ে বাড়ির ভেতর ঢুকে গেলেন। কিছুক্ষণ পরেই স্ত্রী আর ছোট মেয়েকে সঙ্গে নিয়ে আবার এসে হাজির হলেন। এতক্ষণ আমি যাদের দূর থেকে দেখছিলাম, এবার সামনাসামনি আসতেই লক্ষ্য করলাম এদের চুলের সঙ্গে সেই
ছিন্ন মস্তকের চুলের সত্যিই কোনো ফারাক নেই। ক্রমেই বুঝতে পারছি আমার উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে। দিঘি থেকে পাওয়া মৃতদেহ এই বৃদ্ধ ইহুদির বড় মেয়ে ছাড়া আর কারোরই নয়। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, আপনারা কি আমার মেয়ের কোনো খবর জানেন? বন্ধু বললেন, না, আপনি তার সঙ্গে দেখা করতে চাইছিলেন কেন? একটা বিশেষ প্রয়োজন ছিল বলে। তবে প্রয়োজনটা আমার নয়, আমার এই বন্ধু। বৃদ্ধ এবার আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন দেখা করতে চাইছিলেন সেটা বলবেন? বলবো, তবে তার আগে আপনাকে দু একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যদি অনুগ্রহ করে তার উত্তর দেন। জানা থাকলে নিশ্চয়ই উত্তর দেব। বলুন, কি জানতে চান? যে লোকটির কাছে আপনার কন্যা থাকতেন তিনি কি করেন? চামড়ার ব্যবসা করেন। খুব বড় মানুষ, অনেক টাকা করিয়াছে, বড় লোকের মতোই দিন কাটান। ভদ্রলোক তো জাতিতে মুসলমান। আপনার কন্যাও কি মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন? না না, সে আমাদের ধর্মেই আছে। তার মানে আপনার কন্যার সঙ্গে ওই ভদ্রলোকের বিবাহ বা নিকা কিছুই হয়নি? না। তাঁর একজন বিবাহিতা স্ত্রীও বোধহয় আছেন। হ্যাঁ, আছেন। তিনি যে বাড়িতে থাকেন আপনার কন্যাও কি সেই বাড়িতেই থাকেন? না না, তিনি আমার কন্যাকে আলাদা বাড়িতে রেখেছিলেন। সে বাড়িতে আর কে থাকতো? চাকর চাকরানি ছাড়া আর কেউ সে বাড়িতে থাকতো না। তবে অধিকাংশ রাত্রেই ওই ভদ্রলোক সে বাড়িতে থাকতেন। ও বাড়িতে চাকর কতজন ছিল? দুজন দারোয়ান, একজন বয়স্কা চাকরানি, আর একজন বাবুর্চিকেই সবসময় দেখতাম। তারা কোন জাতির লোক? তারা সকলেই মুসলমান। এখন তো আপনি সেই বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ, সেই বাড়িতেই গিয়েছিলাম। বাড়ির কাজের লোকেদের সাথে দেখা হয়েছে? না, কোনো চাকরকেই দেখতে পাইনি। আপনি বাড়ির ভেতরে ঢুকেছিলেন? না, বাইরে থেকে দেখলাম দরজায় তালা বন্ধ। তাহলে ওই চামড়া ব্যবসায়ী ভদ্রলোকের সঙ্গে আপনার দেখা হলো কোথায়? বাড়িতে তালা বন্ধ দেখে আমি চামড়া ব্যবসায়ীর আড়তে যাই। সেখানেই তিনি আমাকে বললেন যে আমার মেয়ে রাগ করে চলে গেছে। এই লোকটির কাছে আপনার মেয়ে কতদিন ছিল? 5-6 মাস মতো। আপনার মেয়ে তার কাছ থেকে কি পেতেন? তার সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মাসে মাসে 500 করে টাকা দেওয়ার কথা ছিল। তা কি তিনি ঠিকঠাক পেতেন? তা আমি বলতে পারবো না। এই কমাসের মধ্যে আপনার মেয়ে আপনাকে কোনো টাকা পয়সা দিয়েছিলেন? 2 বার দিয়েছিল, 400 করে 800 টাকা। কতদিন আগে? প্রথম দিকে, প্রথম মাসে আর ওই 3য় মাসে। তারপরে আর কখনো কিছু দেননি? না। আপনার মেয়ের ওই বাড়িতে যে কাজের লোকেরা ছিল বললেন, আপনি তাদের নাম জানেন? না। দেখলে চিনতে পারবেন? হ্যাঁ, তা পারবো। আমার স্ত্রী আর এই ছোট মেয়েও পারবে। এরাও ওদের দেখেছে? অনেকবার দেখেছে। বেশ, এবার বলুন আপনি আমার কাছে কি জানতে চাইছেন? আমার কথা শুনে বৃদ্ধের স্ত্রী মানে প্রবীণা স্ত্রীলোকটি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমার মেয়ের সম্পর্কে এত কিছু জানতে চাইছেন কেন? আপনি কি তার কোনো খবর জানেন? আমি একটু কিন্তু কিন্তু করে বললাম, বোধহয় জানি। কি জানেন আমাদের বলুন। আপনার সেই কন্যা দেখতে খুবই সুন্দরী। হ্যাঁ, সে তো সকলেই জানে। আমার এই মেয়ের থেকেও লোকে তাকে বেশি সুন্দরী বলে। তার মাথার চুলও খুব লম্বা আর ঘন। হ্যাঁ, আমাদের এই দুজনের মতোই তারও মাথার চুল লম্বা। কিন্তু এগুলো তো সকলেই জানে। আমার এই মেয়ে এখন কোথায় আছে সে বিষয়ে আপনি কিছু জানেন কি? কিছুটা বোধহয় জানি, তবে তা কতটা সঠিক সে ব্যাপারে আমি এখনো পুরোপুরি নিশ্চিত নই। শুধুমাত্র অনুমানের ওপর নির্ভর করে কোনো সংবাদ, বিশেষত অপ্রিয় সংবাদ কাউকে জানানোটা সমীচীন হবে না। আমার কথা শুনে বৃদ্ধ ইহুদি এবং তার স্ত্রী দুজনেই একসঙ্গে বলে উঠলেন, অপ্রিয় সংবাদ? কয়েকদিন আগে কলুটোলার কাছে দিঘিপাড়ায় একটি স্ত্রীলোকের মৃতদেহ ধর এবং মুন্ড আলাদা আলাদাভাবে পাওয়া গেছে।
খবরটা বোধহয় আপনারা শুনে থাকবেন। না, এ খবর আমরা শুনিনি। কোথায় পাওয়া গেছে বললেন? দিঘির জলে। আমি ওই দিকে চিনি। যে বাড়িতে চামড়া ব্যবসায়ী আমার মেয়েকে রেখেছিল, সেখান থেকে দিঘিটা খুব বেশি দূরে নয়। আপনি কি সেই মৃতদেহটি নিজে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। তাকে দেখতে কি আমার এই মেয়েটির মতো? হ্যাঁ, আপনার এই মেয়েটির মতোই দেখতে। তবে আমি যখন দেহটি দেখি তখন সেটি অনেকটাই বিকৃত হয়ে গিয়েছিল, ফলে আমার ভুলও হতে পারে। মাথার চুলও কি এরই মতো? হ্যাঁ, চুল সমেত মাথাটি এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনারা যদি চান তো আমি আপনাদের সেখানে নিয়ে গিয়ে দেখাতে পারি। যাবেন? এখনই চলুন। বৃদ্ধর স্ত্রী বললেন, আপনি এত কিছু জানলেন কি করে? আপনি কে? আমি পুলিশের লোক, খুনিকে ধরবার চেষ্টা করছি, সেই কারণেই আপনাদের সাহায্য চাই। আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃদ্ধ ইহুদি এবং তার স্ত্রী ও কন্যা আর এক মুহূর্তও দেরি করতে চাইল না। ওদের নিজেদের একখানা গাড়ি ছিল, দ্রুত সেই গাড়ি এনে হাজির করল। বৃদ্ধ বললেন, চলুন তাহলে, আমাদের এখনই সেখানে নিয়ে চলুন। যেখানে ডাক্তার সাহেব ওই দীর্ঘকেশীর ছিন্ন মাথাটি রেখেছিলেন, আমি এদের তিনজনকেই সেখানে নিয়ে গেলাম এবং সেটি এদের দেখালাম। যদিও সেটি অনেকটাই বিকৃত হয়ে গিয়েছিল, তা সত্ত্বেও ওটা দেখা মাত্রই এরা তিনজনেই আর্তনাদ করে উঠলেন। এদের কান্নাকাটি শুনেই বুঝতে পারলাম এই মস্তক এই বৃদ্ধ ইহুদির বড় মেয়ে ছাড়া আর কারোরই নয়। খানিকক্ষণ কান্নাকাটি করার পর ওরা যখন একটু স্থির হলেন, আমি পরিষ্কার করে জিজ্ঞাসা করলাম, এটি কি আপনাদেরই বড় মেয়ে? হ্যাঁ দারোগা বাবু, এ আমাদেরই মেয়ে। কে আপনাদের এমন সর্বনাশ করতে পারে বলে মনে হয় বলুন তো? ওই চামড়াওয়ালাটারই কাজ। আমি নিশ্চিত দারোগা বাবু ছাড়া আর কেউ নয়। আজ ওর হাপ হাপ কথাবার্তা শুনেই আমার কিরকম যেন একটা মনে হয়েছিল। আপনি খুনিকে ধরবেন বলেছিলেন, আমি আপনাকে বলছি ওই খুনি। খুনি যে ওই চামড়াওয়ালাই তা আমিও বুঝতে পারছি। বৃদ্ধকে বললাম, আপনার মেয়েকে তো আর ফিরিয়ে দিতে পারবো না, সে ক্ষমতা আমার নেই, কিন্তু অপরাধীর যাতে শাস্তি হয় সে ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। চামড়াওয়ালা যদি সত্যিই অপরাধী হয় তাহলে সে তার উপযুক্ত শাস্তিই পাবে। আমি বলছি চামড়াওয়ালাই খুনি, না হলে এত রাত্রে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল আর সে নিশ্চিন্তে বসে রইল, আমাকে একটা খবর পর্যন্ত দিল না। 2 দিন 3 দিন কেটে গেল, তবুও কোনো খোঁজ করবে না। সেই আমার মেয়ের গলা কেটে তাকে খুন করে দিঘির জলে ফেলে দিয়ে গেছে। ক্রন্দনরত বৃদ্ধকে তার ছোট মেয়ে জড়িয়ে ধরে শান্ত করবার চেষ্টা করতে লাগল, আর তার স্ত্রী শূন্য দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন, যেন বর্তমান পরিস্থিতিটা তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না। এবার আমার প্রধান কাজ হলো চামড়াওয়ালার গ্রেপ্তারের ব্যবস্থা করা। সুতরাং প্রথমেই বড় সাহেবকে পুঙ্খানুপুঙ্খভাবে সব ঘটনা জানালাম। সব শুনে তিনি বললেন, চর্ম ব্যবসায়ী যে স্ত্রীলোকটিকে রাখবার জন্য মাসে মাসে অত টাকা খরচ করত, সেই স্ত্রীলোকটি যখন একদিন রাতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, তখন সে তার কোনো খোঁজ করল না, পুলিশকেও জানালো না। কেন? এটা খুব সন্দেহজনক আচরণ। আরও একটা ব্যাপার আছে স্যার। চামড়াওয়ালা স্ত্রীলোকটির জন্য আলাদা ঘর ভাড়া করলো, দাসদাসী দারোয়ান রাখলো, আর স্ত্রীলোকটি রাগের মাথায় বাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই দরজায় তালা পড়ে গেল। তার চাকর বাকরদেরও চাকরি থেকে বরখাস্ত করে দিল। এটাও কিন্তু খুব রহস্যজনক আচরণ। তুমি এখনই চামড়াওয়ালাকে অ্যারেস্ট করে ওই ঘর সার্চ করো। তোমাকে সাহায্য করবার জন্য আমি আরেকজনকে সঙ্গে দিচ্ছি। এই মামলার সঙ্গে
প্রথম দিকে গোয়েন্দা বিভাগের যে সমস্ত কর্মচারীরা যুক্ত ছিলেন, বড় সাহেবের নির্দেশে তাঁরা সকলেই আমাকে সাহায্য করবার জন্য এসে হাজির হলেন। বৃদ্ধ ইহুদিকে সঙ্গে নিয়ে আমরা চামড়াওয়ালার বাড়িতে গিয়ে হাজির হলাম। সেখান থেকে তাকে নিয়ে এলাম তার ভাড়া নেওয়া সেই বাড়িতে। দেখলাম বাইরে থেকে তালা লাগানো, লোকজন কেউ নেই। ঘরের ভিতরে ঢুকে দেখলাম সদ্য ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। দেওয়ালগুলো দেখে মনে হলো অল্প কয়েকদিন আগেই নতুন করে চুনকাম করা হয়েছে। ঘরে কোনো রকম আসবাবপত্রও নেই। জিজ্ঞাসা করলাম, এই বৃদ্ধ ইহুদির বড় মেয়েটিকে আপনি এই বাড়িতেই রেখেছিলেন? চামড়াওয়ালা উত্তর দিল, আগে হ্যাঁ। এখন তিনি কোথায়? আগে সেটা তো আমি ঠিক বলতে পারবো না। তিনি আপনাকে কিছু বলেননি? না না, তিনি আমার সঙ্গে ঝগড়া করেই চলে গিয়েছিলেন। কি নিয়ে ঝগড়া হয়েছিল? সামান্য একটা ব্যাপার, তেমন কিছুই নয়। আপনি আর খোঁজ নিলেন না কেন? আগে আমি ভেবেছিলাম উনি তার বাবা মার কাছেই ফিরে গেছেন, রাতের বেলায় আর কোথায় বা যাবেন। আর তাছাড়া ওর কারণে আমার নিজের স্ত্রীও বাড়িতে বড্ড অশান্তি করছিলেন। আর সেই জন্য আমি আর চাইনি তাকে ফিরিয়ে আনতে বা তার কোনো খোঁজ করতে। এই বাড়িতে তার সঙ্গে আর কারা থাকতো? দারোয়ান, বাবুর্চি, দুজন ঠিকেঝি। তারা কোথায়? তাদের তো আর প্রয়োজন নেই, তাই ছাড়িয়ে দিয়েছে। এখন কে কোথায় আছে বলতে পারবো না। এই ঘরখানা হঠাৎ চুনকাম করার প্রয়োজন হলো কেন? আগে ভাড়া নেওয়ার সময় কথাই হয়েছিল যে ঘর ছেড়ে দেওয়ার সময় নতুন করে চুন টেনে দিতে হবে। মাস তো শেষ হয়ে এসেছে, এই কদিন পরেই ঘর ছেড়ে দেব, তাই চুন টেনে ধুয়ে মুছে রেখেছে। চামড়াওয়ালার কোনো কথাই আমরা বিশ্বাস করলাম না। স্পষ্টই বুঝতে পারছি এই ঘরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। রক্তের দাগ মুছে ফেলতেই চুনকাম এবং ধোয়াধুয়ি। তবুও চামড়াওয়ালার কথা যে আমরা বিশ্বাস করছি না, এটা তাকে বুঝতে না দিয়ে সেখান থেকে চলে এলাম। এরপর আমরা সবাই মিলে অনুসন্ধান চালিয়ে ওই বাড়ির কাজের লোকেদের একে একে খুঁজে বার করে ফেললাম। এদের মধ্যে একজন মাঝবয়সী দাসী ছিল, একটু সোজা সরল ধরনের। তার মুখ থেকেই আসল ঘটনাটা আমরা জানতে পারলাম। সে আমাদের বলল, কথায় বলে না, স্বভাব যায় না মোলে, কপালের দোষেই মেয়েটা মোলো। কেন বাপু, তোর অত লোভ করার দরকারটাই বা কি ছিল? একজনের রক্ষিতা হয়েই তো ছিলি। সে তো তোর জন্যে কারি কারি টাকা খরচ করছিল, তাতেও তোর আঁশ মিটল না। কেন, সে করেছিল কি? চরিত্রের দোষ থাকলে যা হয়। চামড়াওয়ালার অবর্তমানে সে ঘরে অন্য পুরুষ ঢোকাত, টাকা পয়সা দিয়ে আমাদের সকলের মুখ বন্ধ করে দিয়েছিল। আমরাও পাপি, তা না হলে কি আর পুলিশের হাতে ধরা পড়ি? তুমি সব সত্যি কথা বলে দিলে তোমার যাতে সাজা না হয় সেই চেষ্টা আমি করতে পারি। সাজা হয় হোক, তবু আমি সব সত্যি কথাই বলবো। মেয়েটাকেই বা দোষ দেব কেন? ওই চামড়াওয়ালার চরিত্রও কি ভালো? বাড়িতে বিয়ে করা বউ থাকতেও যে আলাদা বাড়িতে রক্ষিতা রাখে, তার চরিত্রই বা ভালো হয় কি করে? তুমি বাবু হয়ে যদি একই সঙ্গে দুজন মেয়ে মানুষের ঘর করতে পারো, তবে সে রক্ষিতা হয়ে একসঙ্গে অনেক পুরুষের সঙ্গ তো করতেই পারে। তোমার পছন্দ না হলে তুমি তাকে তাড়িয়ে দাও। তাই বলে ওভাবে ভাবলে আমার গা শিউরে উঠছে দারোগা বাবু। চোখের উপরে এখনো দৃশ্যটা ভাসছে। এরকম যে ঘটবে তা আমরা কেউ ভাবতেও পারিনি। কি ঘটেছিল? সেদিন বিকেলে ওই মেয়ের ঘরে একটা লোক এসেছিল। ওই সময় বাবু কোনোদিনও এই বাড়িতে আসে না, কিন্তু সেদিন হঠাৎই এসে পড়লো। আমরা সাবধান করে দেওয়ার সুযোগই পাইনি। বাবু ঘরে ঢুকে দেখে তার টাকা দিয়ে পোষা রক্ষিতা অন্য লোকের সাথে আমোদ আহ্লাদ করছে। ব্যাস, বাবুর মাথায় আগুন জ্বলে গেল। সেই মূর্তি দেখে পরীকে মরি করে ঘর থেকে পালিয়ে গেল, কিন্তু মেয়েটা নিস্তার পেল না।
তাকে শেষ করে ফেলল। তারপর? চামড়াওয়ালার অনেক লোকজন ছিল, তারা এসে ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে নিয়ে রাতের অন্ধকারে দিঘির জলে ফেলে দিয়ে এলো। আমাদের টাকা দিয়ে আর ভয় দেখিয়ে কাছ থেকে ছাড়িয়ে দিল। তোমরা থানায় খবর দিলে না কেন? চামড়াওয়ালার অনেক টাকা, অনেক লোকজন আছে, থানায় গেলে আমাদেরকেও মেরে ফেলতো। আপনারাও তার কিছুই করতে পারবেন না। বেশ, দেখি কিছু করতে পারি কিনা। প্রথম দিকে অস্বীকার করলেও শেষ পর্যন্ত শাস্তির ভয়ে দাসীর কথা অন্যান্য কাজের লোকেরাও সমর্থন করল। এরপর বাড়ির কাজের লোকেদের সাক্ষী মেনে হত্যার অপরাধে চামড়াওয়ালা এবং এই কাজে তার সহযোগী কয়েকজনকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করলাম। বিচার শুরু হলো, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সমস্ত উদ্যোগকে অর্থহীন করে দিয়ে অর্থই জিতে গেল। দাসীর কথাই মিলে গেল। চামড়াওয়ালার টাকার অভাব ছিল না, টাকার জোরে কি না হয়। একে একে সমস্ত সাক্ষীকেই সে হাত করে নিল। একমাত্র ওই মাঝবয়সী দাসীটি ছাড়া আর সকলেই কাঠগড়ায় উঠে মিথ্যা সাক্ষী দিল। টাকার জোরে চামড়াওয়ালার উকিল প্রকৃত সত্য প্রকাশ করে দেওয়া ওই দাসীকে কল্পনাপ্রবণ মানসিক রোগী প্রমাণ করে দিলেন। ফলে টাকার জোরে আর হাইকোর্টের কৌশলীদের বুদ্ধির বলে সকলেই সে যাত্রায় নিষ্কৃতি পেয়ে গেল। আদালত থেকে বেরিয়ে এসে চামড়াওয়ালার সঙ্গে মুখোমুখি দেখা হয়ে গেল। বলল, মিথ্যায় আমাকে হেনস্থা করলে, আপনাদেরও অহেতুক পরিশ্রম হলো। শুনে আমার সারা শরীর জ্বলে উঠল। বললাম, এবারের মতো ছাড়া পেয়ে গেলেন, কিন্তু মনে রাখবেন এরপর আর একটাও দুষ্কর্ম করলে টাকার জোরেও নিস্তার পাবেন না। আর ওই দাসীটির যদি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করা হয়, সবার আগে আমি আপনাকেই অ্যারেস্ট করব। আপনার ওপর কিন্তু আমার নজর থাকবে। আমার কথার কোনো উত্তর না দিয়ে চামড়াওয়ালা মাথা নিচু করে চলে গেল। বৃদ্ধ ইহুদি বললেন, আপনারা অনেক করেছেন, সব আমারই কপাল। আপনাদের কথা দিয়েছিলাম অপরাধীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব, কিন্তু কথা রাখতে পারলাম না। এই মামলায় আমি হেরে গেলাম। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম গোয়েন্দা প্রিয়নাথের গল্প, লম্বা চুলের রহস্য। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, ইহুদি, ডুবুরি এবং যুবক অপু, ইহুদির স্ত্রী রূপা, দাসী সঙ্গীতা, বড় সাহেব অরিজিৎ, বন্ধু এবং চামড়াওয়ালা অনুপ, এবং প্রিয়নাথের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। লেখক পরিচিতি সৌরভ ও মালবিকা। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।